আপনাদের চিঠি সুমিত্রা দাস আপনার লেখাটি দিয়ে শুরু করি। সল্ট লেক সিটি কলকাতা থেকে পাঠিয়েছেন। সারা বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে, সবাই ব্যস্ত। কেউ আলপনা দিচ্ছে, কেউ দেয়ালে গুরুজনদের ছবিতে মালা পরাচ্ছে, কেউ রং বেরঙের বেলুন দিয়ে গেট সাজাচ্ছে, কেউ বা দেখে নিচ্ছে দোলনা খাটটা ঠিকঠাক আছে তো। গাড়ি এসে দাঁড়ালো সদর দরজায়। শাঁখ উলুধ্বনিতে মুখর হয়ে উঠল চারদিক। ও মা, এই যে দেখছি একতাল মাখন। তরুণী মা তার সদ্যজাত কন্যা কোলে দরজায় অপেক্ষারতা। বরণ করতে করতে শাশুড়ি মায়ের হাসি ভরা মুখের উক্তি, দাও তো বৌমা, আমার কোলে দাও। মা হাসি মুখে নবাগতাকে তার ঠাম্মির কোলে তুলে দিল। কানেও মনে লেগে রইল সেই কথাটি, একতাল মাখন। সত্যি তো, মাটির তালের মতো সদ্যজাত শিশুটি একতাল মাখন তো বটেই। ভূমিষ্ঠ হবার পর থেকে শিশুটিকে মানুষ নির্মাণ করার গুরু দায়িত্ব তার মায়ের উপরেই তো বর্তায়। পরিবারের সবাই তাকে এই কাজে সাহায্য করে, কিন্তু মাই তো আসল মৃৎশিল্পী। একতাল মাটিকে আপন মনের মাধুরী মিশায়ে মৃৎশিল্পী যেমন প্রতিমা গড়ে তোলেন, একজন মাও তো তার সবটুকু নিষ্ঠা, পরিশ্রম, অধ্যবসায়, শিক্ষা দিয়ে সন্তানকে মানুষ গড়ে তোলার নিরলস চেষ্টায় ব্রতী হন। শিশু ঘুমোলে তার বিশ্রাম, শিশু জেগে থাকলে তিনি সজাগ। কত উৎকণ্ঠিত দিন, কত বিনিদ্র রজনী কেটে যায় এই নির্মাণ কাজে। ছোট্ট জীবন্ত পুতুলটি একসময় হামাগুড়ি দেয়, মায়ের হাতটি ধরে হাঁটতে শেখে, ছুটতে শেখে। মায়ের স্থির লক্ষ্য একটাই, তার সন্তান যেন মানুষ হয়ে ওঠে। একটু অসাবধান হলেই যে সমস্ত চেষ্টা ভেঙে চুরমার হয়ে যাবে। দীর্ঘ সময়ের সাধনা, নিষ্ঠা, গভীর মনঃসংযোগের ফলস্বরূপ সেদিনের সেই মাখনের তালটি একদিন যখন মানুষের মতো মানুষ হয়ে ওঠে, মায়ের বুক ভরে যায় অনাবিল আনন্দে। পরিবারের সবার মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। সার্থক হয় মায়ের অক্লান্ত অধ্যবসায়ের নির্মাণ শিল্পটি। সুমিত্রা দাস আপনি লিখলেন সল্ট লেক সিটি কলকাতা থেকে। গৌতম চট্টোপাধ্যায় আপনি লিখছেন হাতিয়াড়া কলকাতা থেকে। মডার্ন টাইমসের যন্ত্রনির্ভর সভ্যতার সিটি লাইটসের ঝলমলে রূপের আড়ালে এক নারকীয় অন্ধকার। সে অন্ধকারে জুয়া খেলাতেও ভেজাল। এক নির্মাতা এক টানে গড়াপেটার পর্দা সরিয়ে আমাদের দেখিয়ে দেন সেই অন্ধকারের স্বরূপ। বেআব্রু হয়ে যায় মরণ বাঁচন মুষ্টিযুদ্ধের এক চিরন্তন দৃশ্য। আমরা আজও হাসতে হাসতে কাঁদি। শুরুটা হয়েছিল মাত্র 5 বছর বয়সে। চোখের সামনে সেই নির্মাতা দেখেছিল গান গাইতে গাইতে নৃত্য গীতে দক্ষ জননীর ভয়েস ক্র্যাকড অ্যান্ড ওয়েন্ট ইনটু আ হুইসপার। কিন্তু শো তো থামানো যায় না, তাই মায়ের গান গলায় নিয়ে 5 বছরের ছেলেটি মঞ্চে উঠেছিল। সেই ছেলের গান শুনে মঞ্চে টাকার বৃষ্টি। আজন্ম দারিদ্র্যের বিষাক্ত ছোবলে অভ্যস্ত ছেলেটি তো গান থামিয়ে টাকা কুড়োবেই, আর সেটাই কজড মাচ লাফটার। সেই শুরু, আজও থামল না। এক প্রতারক ব্যবস্থাকে পাল্টা প্রতারণার কৌশল শিখিয়ে দিলেন তার নির্মাণে। ঢিল মেরে জানালা ভাঙার সর্পদর্শন, তারপর ওঝা হয়ে জানালা মেরামত করে বিষ নামানোর খেলা। সহযোদ্ধা কে? মাতৃ পরিত্যক্ত এক সহায় সম্বলহীন শিশু। 12 বছর বয়সে সেই ছেলেটি এক বিকেলে তার দুঃখী মায়ের সঙ্গে থাকতে চেয়েছিল, কিন্তু মা তাকে জোর করে পাঠিয়েছিল পাশের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে খেলতে। সেখানে গেলে তারা কিছু খেতে দেবে। ঘরে তো কিছুই নেই।
দেয়ার ইজ নাথিং হিয়ার ফর ইউ। দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে কমেডির দৃশ্য। সেই কমেডির নির্মাণে গাঁথা হয়ে যায় ট্র্যাজেডির ছোট ছোট ছবি। অগণ্য হননের কীর্তিতে হিরো হয়ে ওঠা গ্রেট ডিকটেটরদের রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। কিন্তু সেই নির্মাতা আজও এই পোস্ট মডার্ন টাইমসেও সাধারণ মানুষের সঙ্গী। চ্যাপলিন, হে মহান চার্লি চ্যাপলিন, তোমার নির্মাণ আজও আমাদের হাসায়, হাসতে হাসতে কাঁদায়। প্রণাম তোমাকে। গৌতম চট্টোপাধ্যায়, হাতিয়াড়া, কলকাতা। চন্দন আচার্যের লেখা চিঠি, গ্রাম ডাকঘর দেবগ্রাম, জেলা নদিয়া। এক শিল্পীর পাথর খোদাই করে মূর্তি নির্মাণ করতে দেখে জনৈক ব্যক্তি বিস্ময়ের সঙ্গে শিল্পীকে জিজ্ঞাসা করেছিলেন, একটা বন্ধুরাকৃতির পাথরকে কোন জাদু বলে আপনি অপূর্ব জীবন্ত মূর্তিতে রূপ দেন? মৃদু হেসে শিল্পী বলেছিলেন, পাথরের মধ্যে মূর্তি তো আগে থেকেই ছিল, আমি শুধু অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিয়েছি। সত্যি কথা বলতে কি প্রাত্যহিকী, তুমি যদি কোনোদিন একবার আমার নদিয়া জেলার কৃষ্ণনগরে আসো, তোমায় আমি ঘূর্ণির পুতুল পট্টিতে নিয়ে যাবই যাব। দেখবে আমাদের মৃৎশিল্পীদের হাতের কাজ। মাটির মূর্তিগুলি দেখে মনে হবে যেন তোমার সঙ্গে কথা বলার জন্য তারা এতদিন অপেক্ষায় আছে। মাটির নির্মিত ফল আর মিষ্টি দিয়ে যদি তোমাকে আপ্যায়ন করি, তুমি বুঝতেই পারবে না একটা নকল ফল মিষ্টি তুমি মুখে দিতে যাচ্ছিলে। না না প্রাত্যহিকী, কথা দিচ্ছি তোমাকে মাটির ফল মিষ্টি খাওয়াবো না। যেটা খাওয়াবো, আহা, সেটা মুখে দিয়ে তোমাকে চোখ বন্ধ করে অনেকক্ষণ পর্যন্ত স্বাদ নিতে হবেই হবে। কোন জিনিসের কথা বলছি বলো তো? আরে কৃষ্ণনগরের সরপুরিয়া আর সর ভাজা। আসলে মাটি আর মিষ্টি এই দুয়ের নির্মাণেই আমাদের কিন্তু জুড়ি মেলা ভার। প্রাত্যহিকী, যদি তুমি অস্ট্রেলিয়াতে যাও, সেখানে ম্যালিফাউল বলে এক ধরনের পাখি দেখতে পাবে। তাদের বাসা নির্মাণ তোমাকে অবাক করে দেবে। তারা বালি, মাটি আর উদ্ভিজ্জ দিয়ে একটা ঢিবি, আর ঢিবির নিচে একটা গর্ত তৈরি করে তার মধ্যে ডিম পাড়ে। কিন্তু ডিমে তা দেয় না। বাসা নির্মাণ কৌশল এমন যে বাইরে যেমনই আবহাওয়া থাক না কেন, গর্তের ভেতরে তাপমাত্রা একটা নির্দিষ্ট মাত্রার 1 ডিগ্রিও এদিক ওদিক হয় না। ফলে আপনা আপনি ডিম ফুটে বাচ্চা বের হয়। শেষে সবার কাছে একটাই মিনতি, যা কিছু নির্মাণ সবই যেন হয় মানব কল্যাণে। মানুষের নির্মিত সভ্যতা যেন মানুষের ধ্বংসের কারণ না হয়। শারদ শুভেচ্ছা সহ চন্দন আচার্য, গ্রাম ডাকঘর দেবগ্রাম, নদিয়া থেকে। এবারে আরতি মণ্ডল, আপনার লেখাটি পড়ব। যাদবপুর, কলকাতা থেকে আপনি পাঠিয়েছেন এই চিঠি। আমি যখন নিজেকে গড়ি, তখন একই সঙ্গে গড়া হতে থাকে তোমার প্রতিমা। কে দিয়ে গড়ো তুমি আমাকে? অক্ষরে, ছন্দে, উপমায়, অলঙ্কারে, সাদা কাগজে, কালো কালির আঁচড়ে। এই নির্মাণ স্থান, কাল সকল বাধা অতিক্রম করে দাঁড়িয়ে থাকে সময় প্রবাহের বুকে লাইট হাউসের বাতি হয়ে। হোক না তা কোনো কবিতা বা গল্প, যারা লেখকের মস্তিষ্ক থেকে সাদা কাগজে ঝরে পড়ে, বাঁচতে চায় হাজার হাজার বছর, কিংবা কোনো ইমারত যে কালের আবর্তে হারিয়ে যাবে না। কুমোরটুলির এঁটেল মাটির সঙ্গে নিষিদ্ধ পল্লীর সেই পবিত্র মৃত্তিকার মিশে গিয়ে চিন্ময় রূপ নেবার যে স্বপ্ন, তাই তো নির্মাণ। নির্মাণ দেশভাগের সময় দিশেহারা লাখ লাখ চোখের নতুন দেশে নতুনভাবে বাঁচবার স্বপ্ন।
ছিটমহলের দেয়ালে দেয়ালে কান পাতলে শোনা যায় সে রূপকথা। আবু ইসহাকের লেখা সূর্য দীঘল বাড়ির জয়গুণের অপদেবতার ভয় এড়িয়ে বাড়ি নির্মাণ, তার জীবনযুদ্ধের ধ্বজাধারী। আবার শঙ্খ ঘোষের সুপুরি বনের শাড়ি উপন্যাসে দেখা যায় পুজো বাড়িতে মামাদের সঙ্গে বসে ভাই বোনেদের কলকাতার নতুন বাড়ি কেমন হবে সেই নিয়ে মস্ত তোড়জোড়। নির্মাণের মূল শর্ত মাটির বহন ক্ষমতা ও পরিবেশের উপর আধারিত। তার উপর ভিত্তি করেই লাগে মানানসই নির্মাণ সামগ্রী, যা তাকে সুস্থায়িত্ব দেয়। সে সম্পর্ক হোক বা ইমারত। দীর্ঘস্থায়ী সম্পর্ক নির্মাণের জন্য ঝড়ের সামনে ছেঁড়া পতাকার বেশে এসে দাঁড়াতে হয়। হাতে হাত রেখে বহন করতে হয় বিরহ অভিমানের ভার। সুখের ছায়া ফেলে যে বেদনা আমাদের হৃদয়ে রাঙা চরণ চিহ্ন রেখে যায়, তাকে আমরা অশ্রুজলে সাধ করে বরণ করে নিই। সেই নির্মাণই তো আমাদের খেলাঘর। খেলাঘরে মৃদু ভাঙনের আভাস এলেও আমরা সত্তর মেরামত করে নিই। পুতুলের সংসার পরিণত হয়, খেলাঘর টিকে থাকে বিশ্বাস ভরসার ভিতের উপর। তাই নির্মাণ শব্দটি মনে এলেই তার হাত ধরে একটাই কথা ঘুরে ফিরে কানে বাজে, স্বপ্ন। যে স্বপ্ন দেখেছিলেন মা শারদা, তথাকথিত উচ্চশিক্ষা না থাকলেও সরলভাবে ব্যক্ত করেছিলেন, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। অর্থাৎ ধ্বংস করা সহজ, নির্মাণ কঠিনতর, সময় সাপেক্ষ। নির্মাণ বিনির্মাণের খেলা তো চিরায়ত। এভাবেই ভাঙা গড়ার খেলা চলতে থাকুক ভুবন জুড়ে। সংসারের দোলায় লাগতে থাকুক সংশয়ের ঠেলা। সেই মধুর খেলার মাধুর্য ক্রমবর্ধিত হোক। আরতি মণ্ডল, যাদবপুর, কলকাতা থেকে লিখলেন এই চিঠি। গোলক বিহারী মাঝি, বৈদ্যপুর, টেয়া, মুর্শিদাবাদ থেকে। মহাবিস্ফোরণ থেকে কৃষ্ণ গহ্বর, উৎস থেকে মোহনা, নির্মাণেরই মেলা। ধ্বংস বা আসরিক শক্তির চেয়ে সৃজনের গতি অধিকতর বেগবতী। তাই সভ্যতা হতে পেরেছে অগ্রবর্তী। মা সবচেয়ে বড় নির্মাণ শিল্পী। ছোট্ট শিশুর জিজ্ঞাসা, মা, মা গো, আমি এলাম কোথা থেকে? মা শুনে কয়, হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে। স্বভাব বাউন্ডুলে সন্তানদের বাগে আনতে আদি মাতা প্রকৃতি মানব ক্রোমোজোম তন্তু পেঁচে নির্মাণ আর বিন্যাসের বীজ দিলেন পুঁতে। অতঃপর মানুষ প্যালিওলিথিক, স্টোন এজ, আয়রন এজের নির্মুখ ছেড়ে আজ মুঠোফোনধারী, অন্তর্জাল বিহারী, সর্বকর্মের নিয়ন্তা, আলট্রা মডার্ন গ্লোবাল নাগরিক। তার নির্মাণ হয়েছে জটিল। গুহাবাস ছেড়ে সে এখন বহুতলবাসী। পদব্রজ ত্যাগ দিয়ে স্পেস শাটলে চড়ে গ্রহান্তরে দিচ্ছে পাড়ি। সৃষ্টিশীল মানুষেরা সৃষ্টির নেশায় মত্ত। ফরমাইশি নয়, নিজের মনের চিন্তা আবেগকে আপন স্বাধীন নির্মাণে দিতে চায় রূপ। প্রাসাদ, মন্দির, মূর্তি, ভাস্কর্য, গুহাচিত্র, কাব্য, নাট্য, সঙ্গীতে প্রমাণ মেলে সহস্র। ভিড়াক্রান্ত রেল স্টেশনে বাঁশুরিয়া বাঁশি বাজিয়ে বাঁশি বিক্রি করেন। দামে না পোষালে ক্রেতার কাছ থেকে বাঁশিটি ফেরত নেন। কিন্তু বাজানো সুর তো আর ফেরত হয় না। অমূল্য সুরকে রসিক শ্রোতা অমূল্যে নেন কিনে। রঙিন প্রজাপতির উড়াল কিংবা আকাশে রংধনুর বর্ণবাহার দেখে আমাদের দিতে হয় না কোনো মূল্য, কারণ সৌন্দর্যের বাস দ্রষ্টার মননে। গোলক বিহারী মাঝি, বৈদ্যপুর, টেয়া, মুর্শিদাবাদ থেকে লিখেছিলেন চিঠি।